ওয়েলকাম টু ডিমার্স 365। আজকে আমরা 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব, যেগুলো অঙ্ক তোমার বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে এবং এগুলি তোমাদের কনস্টেবল, গ্রুপ সি, গ্রুপ ডি প্রতিটি পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দেখো প্রশ্ন নাম্বার 1, দেখো কি বলা হয়েছে। দেখো নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ এই চারটির মধ্যে বলতে হবে যে কোন অপশনটি 9 দ্বারা বিভাজ্য নয়। দেখো তুমি যদি বেসিক ভাবে পড়ো তাহলে কিন্তু এই অঙ্কটি খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে, তুমি কিন্তু সহজে সময়ের মধ্যে করতে পারবে না। তো আমরা এখানে ইউজ করব, দেখো ডিজিটাল সাম। আমরা এখানে ব্যবহার করব ডিজিটাল সাম। ডিজিটাল সাম মানে দেখো যে আমরা এমন একটি সংখ্যা নেব, ধরো যে সংখ্যাতে আমি ভাবছি কি 9 দিয়ে ডিভিজিবল করব, তাহলে সেই সংখ্যায় দেখব যে কোনো 9 আছে কিনা। যদি 9 থাকে সেই 9কে আমরা তুলে দেব। এরপর দেখব যে ডিজিটগুলির সাম যদি আমার 9 হয়ে যায় তাহলে আমরা সেক্ষেত্রে 9কে কিন্তু তুলে দেব। অর্থাৎ কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করতে হলে আমরা কি করব, যদি আমরা ইউনিট ডিজিট 9 পেয়ে যাই তাহলে সেই 9কে আমরা সরিয়ে দেব। যেমন দেখো 1 নম্বর প্রশ্ন, দেখো তুমি যদি 9 দিয়ে ভাগ করতে, তাহলে দেখো 9 তোমার পেয়ে গেছে উপরে, 9কে সরিয়ে দাও। এরপর দেখো 4 4 8, 4 4 8 একে 9 সরিয়ে দাও। অর্থাৎ এই যে তোমার সংখ্যাটি এটি 9 দ্বারা বিভাজ্য। আবার দেখো 7 আর 2 9 তুলে দাও। এরপর দেখো 7 আর 8 কত 15, 15 আর 3 কত 18, তাহলে এখানে 18 লিখো। 18 এই ডিজিটাল সাম কত 9, অর্থাৎ 9 পেয়ে গেছে মানে কি তুলে দাও। অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। এবার দেখো 3 5 কত হলো 8, 8 2 10, 10 5 15 3 18, অর্থাৎ এখানেও তুমি 18 পেয়েছো টোটাল। এবং 18 ডিজিটাল সাম কত আমরা বলবো 9। দেখো 9 যোগ করে দাও 9, অর্থাৎ 9 সরিয়ে দাও। তার মানে এটিও কিন্তু তোমার 9 দ্বারা বিভাজ্য। তাহলে তোমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তোমার 9 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই অপশন ডি হবে, অবশ্যই অপশন ডি হবে। ওকে, যদি প্রমাণ করতে চাও দেখো এখানে কি করছে, দেখো তুমি 9 পেয়েছো 9 তুলে দাও। এরপর দেখো 4 আর 5 9 তুলে দাও, তাহলে কত থাকলো রিমাইন্ডার 3। তাহলে 3 যদি রিমাইন্ডার থাকে তাহলে 9 দ্বারা তো বিভাজ্য হয় না, তাহলে অর্থাৎ অপশন নাম্বার ডি তোমার সঠিক উত্তর। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, একটি মোবাইলের মূল্য প্রথমে 20% কমানো হলো এবং পরে 10% বাড়ানো হলো, তাহলে মূল্য কত পার্সেন্ট পরিবর্তিত হলো। তাহলে আমাকে বেসিক ভাবে, হ্যাঁ আমাকে বেসিক ভাবি যে ধরো কোন একটা মোবাইলের মূল্য ছিল 100 টাকা, কোন একটা মোবাইলের মূল্য ধরো 100 টাকা। তো এই যে 100 টাকা, এই 100 টাকা মূল্যের উপরে তুমি প্রথমে 20% কমিয়ে দাও, তাহলে কত থাকলো 80%। তাহলে কত থাকলো 80%। তাহলে এই যে টাকাটা থাকলো এর উপরে দেখো আবার 10% বাড়াও, তাহলে এর উপর আবার তুমি 10% বাড়াও, তাহলে 110/100 দেখো, ঠিক আছে। তাহলে 100 টাকার উপরে প্রথমে 20% কমাও, হলো কত 80%। এরপরে এর উপরে আবার 10% বাড়াও, কত হলো 110/100। তাহলে তুমি তুলে দাও, এগুলোকে কেটে দাও, কত হলো 88। কত দেখো 88। অর্থাৎ আগে দেখো তুমি ধরেছিলে 100, সেটা বেড়ে গেল কত 88, তাহলে কত টাকা কমলো, তাহলে অবশ্যই কিন্তু 12%। কত হলো তোমার 12%। তাহলে সঠিক উত্তর কত এখানে 12%। দেখো তুমি যদি এই 100 না ধরে অন্যভাবে কিন্তু অঙ্কটি করতে পারো, তাহলে তোমাকে একটি সূত্র মুখস্থ রাখতে হবে। তোমাকে একটি সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্রটি হলো x প্লাস ওয়াই প্লাস xy/100। এই সূত্রটি তুমি একদম ঠোঁটস্থ রাখবে আজকের পর। x প্লাস ওয়াই প্লাস xy/100, যেখানে মনে রাখবে যদি কোনো সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আমরা রাখবো পজিটিভ সাইন, যদি কোনো সংখ্যা হ্রাস পায় তাহলে তার যে সাইন সেই সাইন রাখবো আমরা নেগেটিভ। ওকে, শুধু এটুকু নজর রাখবে। এবার দেখো তোমার কি দিয়েছে, দেখো 20% কমানো হলো, তার মানে -20 বসিয়ে দাও, কারণ হ্রাস মানে কি নেগেটিভ। এবার দেখো বাড়ানো হলো কত 10%, মানে কত +10, +10। দেখো মাইনাস প্লাস কি হবে মাইনাস হবে, তাহলে 20 × 10 বাই কত 100, 0 0 কেটে দাও, তাহলে কত হলো দেখো এখানে
-10 -2 মানে কত হলো তোমার -12%। তাই সঠিক উত্তর কত হলো তোমার -12%। ওকে, এরপর দেখো পরের প্রশ্ন দেখো, নেহা 30% ছাড়ে একটি বই 1300 টাকায় কিনলো এবং 30% লাভে বিক্রি করলো, সে কত টাকা লাভ করলো? তাহলে এখানে আমরা অঙ্কটা যদি দেখি, দেখো যে এই যে বই, এই বইটি ক্রয় মূল্য তুমি জেনে গেছো, যদি এর সিপি তুমি জানো 1300 টাকা, অর্থাৎ এর ক্রয় মূল্য কত 1300 টাকা, তাহলে এখানে কিন্তু এখানে তোমার 30% ধরে লাভ নেই, কোনো কাজ নেই, কারণ আমি সিপি জানি, আমি এখানে অলরেডি কিন্তু সিপি জানি, তোমাকে বের করতে হবে কি লাভ। এবার দেখো এই 1300 টাকার উপরে তোমার কত 30% লাভ, তাহলে 1300 টাকার উপরে, তাহলে 1300 টাকার উপরে তোমার 30% লাভ, 30% লাভ মানে কত হলো দেখো, কত 390, অর্থাৎ তোমার লাভ হবে কত 390 টাকা। অর্থাৎ এখানে আমার 30% ওরা দিয়েছে তোমাকে একটু গুমরা করার জন্য, মানে এটা দিয়েও হবে, 30% ধরেও হবে, কিন্তু এই অঙ্ক তোমার দরকারই নেই, কারণ আমার চেয়েছে কি বলতো প্রফিট, লাভ চেয়েছে, তো আমি তো ক্রয় মূল্য জানি, সেখানে আমার 30% উপর তুলে দাও, তুমি অলরেডি প্রফিট পেয়ে যাবে সব, ঠিক আছে। চলো আমার পরের প্রশ্ন দেখি, নাম্বার কত 4 দেখি, 10 জন মানুষ 18 দিনে একটি কাজ করতে পারে, 6 দিন পর আরো 5 জন যোগ দিল, তাহলে বাকি কাজটি কত দিনে শেষ হবে? তাহলে এখানে দেখো 10 জন মানুষ 18 দিন ধরে কাজ করে, তাহলে একদম বেসিক দিয়ে ভাবি আমি, যে দেখো 10 জন মানুষ 18 দিন ধরে কাজ করে, কতটা কাজ করে 180 ইউনিট কাজ করে, একটু বেসিক দিয়ে 10 জন মানুষ 18 দিন ধরে কাজ করে কতটা 180 ইউনিট। এবার দেখো 6 দিন পর আরো 5 জন যোগদান করে, দেখো 6 দিন পরে 5 জন যোগদান করছে, তার মানে দেখো প্রথম 6 দিন কারা কাজ করছে, এই 10 জন কাজ করছে, ঠিক কিনা? তাহলে প্রথম 6 দিন এই 10 জন কাজ করছে, দেখো তাহলে কত পরিমাণ কাজ করছে 6 দিন ধরে 60 পরিমাণ কাজ করছে এখানে। তাহলে তোমার 60 পরিমাণ যদি কাজ করে, তাহলে বাকি কত কাজ পড়ে থাকবে, তাহলে বাকি তোমার 120 পরিমাণ কাজ দেখো বাকি, ঠিক কিনা? টোটাল 180, 6 দিন ধরে 10 জন করে 60 পরিমাণ, কত কাজ বাকি 120 পরিমাণ। এই যে 120 পরিমাণ কাজ, এই 120 পরিমাণ কাজ কে করবে মনে রাখবে, এই যে আগে ছিল 10 জন, এখন আরো 5 জন, তাই টোটাল 15 জন মিলে এই 120 পরিমাণ করবে, অর্থাৎ কেটে দাও তোমার 8 হবে সঠিক উত্তর, 8 হবে তোমার সঠিক উত্তর, ঠিক আছে। এবার দেখো আমরা বেসিক দিয়ে ভাবলাম, কিন্তু কোনো প্রবলেম হলে বলবে। এবার দেখো এই অঙ্কটিকে আমরা একটা সূত্রের গঠনে কিন্তু ফেলবো একদম, তাহলে দেখবে আমার এতটা করার আর দরকার পড়বে না। কি করে করব দেখো, তো এটা করার জন্য তোমাকে মনে রাখতে হবে সূত্র একটা, M1D1 ইকুয়াল টু M2D2। তাহলে তোমাকে একটি সূত্র মনে রাখতে হবে, M1D1 ইকুয়াল টু M2D2। এখানে দেখো এই যে M1 কত 10, M1 দেখো কত 10, M1 আমার কত 10 ইন্টু D1 কত 18 লিখে দিচ্ছি আমি, আগে 18 আমার লিখে দিচ্ছি আমি। এবার দেখো আমরা এখানে একটা কথাকে ভাবি, দেখো যে এই যে 10 জন, এই 10 জন 18 দিন ধরে কাজ করতে পারে, অর্থাৎ করতে পারে মানে কোনো একটা কাজ 18 দিনে করে। এবার দেখো এই যে 10 জন, তারা তো 6 দিন ধরে কাজটি অলরেডি করে নিয়েছে, দেখো এই 10 জন 6 দিন ধরে কাজ করে নিয়েছে, তাহলে কত দিনের কাজ বাকি থাকে 12 দিনের না, টোটাল লাগে 18 দিন, 6 দিন করে নিয়েছে কাজটা, তাহলে টোটাল কত দিনের কাজ পড়ে থাকবে 12 দিনের কাজ। এই যে 12 দিনের কাজ এটা কারা করবে, আগের 10 জন এখন 5 জন 15 জন করবে। তাহলে আমরা কি করব দেখো, এখানে এই 12 থেকে 6 আমরা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এই যে কাজটা অবশিষ্ট থাকলো 12 দিনের কাজ, তাহলে 10 ইন্টু 12 ইকুয়াল টু M2 কত দেখো, আগে 10 জন এখন 5 জন, তাহলে 15 জন ইন্টু কত D2, ঠিক আছে। এবার তাহলে 10 ইন্টু 12 ইকুয়াল টু 15 ইন্টু D2। তুমি একটু কেটে দাও, দেখো এদিকে তুমি 5 দিয়ে কাটো,
5 দুগুণে 10, 3 5 15, 3 দিয়ে দেখো 4 কাটো, অর্থাৎ D2 কত হলো তোমার 8 হলো তোমার সঠিক উত্তর। তোমার 8 তাল হলো সঠিক উত্তর। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্ন দেখি, নাম্বার 5 দেখি আমরা। কোন একটা সংখ্যা n, সেই সংখ্যাকে তুমি 5 দিয়ে ভাগ করে দাও। যদি ভাগ করে দাও তাহলে ভাগশেষ কত পাবে? 2 পাবে। কোন একটা সংখ্যাকে তুমি যদি 5 দিয়ে ভাগ করে দাও তাহলে সেই ভাগশেষ পাবে কত? 2। এরপর দেখো ওই যে সংখ্যাটা n, সেই n স্কোয়ার করে দাও, মানে বর্গ করে দাও। তাহলে তুমি ওই সংখ্যাটাকে এবার যদি 5 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত থাকবে? অর্থাৎ কোন একটা সংখ্যাকে প্রথমে 5 দিয়ে ভাগ করো, ভাগশেষ থাকবে 2। এরপর ওই সংখ্যাটার বর্গ করে দাও, এরপর 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত বর্গ থাকবে, অর্থাৎ কত রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে, তোমাকে সেটা বের করতে হবে। তো এখানে দেখো আমরা কি করব, দেখো দেখো এখানে দেখো n এর মান তুমি যা ইচ্ছে ধরতে পারো, n এর মান তুমি যা ইচ্ছে ধরতে পারো, কিন্তু এমন একটি মান ধরবে যেন 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে। এই ধরনের তুমি যে কোনো সংখ্যা যদি ধরে নাও তোমার উত্তর একটাই আসবে। তো আমরা দেখো এখানে একটু ট্রিকি ভাবে খেলবো। দেখো যে তুমি দেখো কোন একটা সংখ্যাকে যদি কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করো, ধরো এই যে 5, যদি 5 দিয়ে কোন একটা সংখ্যাকে ভাগ করো তাহলে 2 কি হবে? অবশিষ্ট। এবার দেখো এই যে 5 আর 2 কে তুমি যদি যোগ করে দাও কত আসবে? 7। দেখো অর্থাৎ তোমার যে 5 আর 2 কে যোগ করে দাও হলো কত? 7। এলো যে 7, তাকে যদি 5 দিয়ে ভাগ করে দাও তাহলে 2 তো রিমাইন্ডার থাকবে। দেখো কারণ এখন থেকে আমরা কি করব, যাকে ভাগ যে মানে যেটা দিয়ে ভাগ করবে সেটা যে রিমাইন্ডার তাকে যোগ করে দাও, সংখ্যাটা তুমি পেয়ে যাবে অলরেডি। তাহলে সংখ্যাটা কত? 7। তাহলে n এর মান তুমি 7 পেয়ে গেছো। দেখো n এর মান তুমি 7 পেয়ে গেছো। এবার n স্কয়ার চাই, তাহলে n স্কয়ার মানে কত হবে? তোমার 49। কত বলো? 49। তাহলে এই 49 কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো, দেখো রিমাইন্ডার কত আসবে? 4। রিমাইন্ডার দেখো কত আসবে? 4। তাহলে সঠিক উত্তর কত আসবে? আমার অপশন নাম্বার সি। দেখো অপশন নাম্বার সি তোমার সঠিক উত্তর। ঠিক আছে, তো কেউ এভাবে কিন্তু এখানে মানে ঘাবড়াবে না যে কি করব আমি, এখানে একদম বেসিক দিয়ে ভাবো, অঙ্ক একদম বেসিক তোমার নেমে যাবে একদম। এবার দেখো এই অঙ্কটাকে আমরা একটু অন্যভাবে করব। দেখো এখানে মনে রাখবে এই যে ভাগশেষ রয়েছে না, ভাগশেষ কত? ভাগশেষ, তাহলে প্রথমে আমার ভাগশেষ দেখো রিমাইন্ডার রয়েছে আমার 2, রিমাইন্ডার কত? আমার 2। এবার দেখো এই রিমাইন্ডারকেই আমরা n ভেবে নেব। বোঝার প্রত্যেকের যে রিমাইন্ডার 2, সেই রিমাইন্ডার 2 কে আমরা n ভেবে নেব। এবার দেখো এই 2 যদি আমরা n ধরি তাহলে n স্কয়ার কত আসবে? 4। n স্কয়ার কত? আমার 4। এবার এই 4 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার তোমার 4ই থাকবে। রিমাইন্ডার তোমার কিন্তু 4ই থাকবে। তাহলে সঠিক উত্তর দেখো আবার তুমি 4 পেয়ে গেছো। দেখো তাহলে এখানে কিন্তু শর্টকাট একদম মুখে মুখে, কিন্তু ভাগশেষ 2 স্কয়ার কত? 4, 4/5 মানে কত? উত্তর 4। কারণ দেখো মনে রাখবে যদি কখনো উপরে ছোট হয় আর নিচে বড় হয় তাহলে মনে রাখবে ওই উপরে ছোটটাই হবে ওর রিমাইন্ডার, আর উপরে যদি বড় হয় তখন 5 দিয়ে ভাগ করব, কিন্তু উপরে যদি আমার ছোট থাকে তাহলে সেটাই কিন্তু তোমার রিমাইন্ডার থাকবে। ওকে, তাহলে আমার সঠিক উত্তর সি নাম্বার। এরপর দেখো তোমার 6 নম্বর। দেখো এর বেতন বি এর চেয়ে 20% কম। তাহলে এখানে আমার দিয়েছে দেখো এর বেতন বি এর চেয়ে 20% কম। তাহলে বি এর বেতন এর চেয়ে কত শতাংশ বেশি? একদম বেসিক দিয়ে ভাবো। ধরো তোমার এ আর বি দুজন ব্যক্তি রয়েছে ধরো। এবার দেখো কার চেয়ে? বি এর চেয়ে। মনে রাখবে যার চেয়ে বলা হবে, যার থেকে বলা হবে তাকে আমরা ধরবো 100। যার চেয়ে বলবে, যার থেকে বলবে তাকে আমরা ধরবো 100। তাহলে এর থেকে বি এর থেকে এ কত কম? 20 কম, মানে কত হলো? তাহলে 80 হলো। দেখো কত হলো? 80। একদম বেসিক দিয়ে কিন্তু। এবার দেখো একটা জিনিস দেখো বলেছে, এবার বি এর বেতন এর চেয়ে। তাহলে বলো এই যে বি এর বেতন এর চেয়ে কতটা বেশি? আমরা অবশ্যই জানি 20 বেশি, কারণ আমরা 20 এখানে দেখেছি আমরা 20। তাহলে এর চেয়ে বি এর বেতন 20 বেশি। কার চেয়ে বেশি? দেখো দিয়েছে, দেখো কার চেয়ে বেশি?
এর চেয়ে বেশি, তাহলে এর মান নিচে বসাও। যার থেকে বলবে, যার চেয়ে বলবে তাকে নিচে বসাবো আমরা। তাহলে এর চেয়ে বি এর মান 20 বেশি, ইন্টু কত 100, ইন্টু কত 100। কেটে দাও এখানে 4, এখানে কেটে দাও 25। তাহলে সঠিক উত্তর কত তোমার 25%। সঠিক উত্তর তোমার 25%। আমরা এইখানে এইভাবে না করেও কিন্তু আমরা এখানে একদম শর্টেও করব, ঠিক আছে? দেখো কিভাবে শর্টে করব। দেখো তোমার 20%, 20% মানে কত 1/5, ঠিক আছে? 1/5। এবার দেখো এইখানে কম বলেছে, এখানে কম, যদি এখানে কম বলে আর এখানে বেশি বলে তাহলে আমরা কি করব? দেখো 1, এই যে তোমার 1, 5 থেকে 1 বাদ দিয়ে দেবো, বোঝার প্রত্যেকের। তাহলে আমরা যদি এখানে কম বলে এখানে বেশি বলে, দেখো এটা টাইপ একটা, এটা প্যাটার্ন, এই প্যাটার্নটাই তোমাকে কিন্তু কপি পেস্ট করবে, শুধু নাম্বার বা ডিজিটটা চেঞ্জ করবে, আর কিছু না। ওকে, তাহলে আমরা এখানে কম থাকবে, এখানে বেশি থাকবে, কম আর বেশি যদি থাকে আমরা কি করবো? এখানে বিয়োগ করব, কারণ বাড়াতে হবে, আর বাড়াতে গেলে নিচে আমাকে ছোট করতে হবে। তাহলে এখানে 1 বিয়োগ করে দিলাম, কেন? কারণ এখানে 1 আছে, দেখো এই জন্য। তাহলে কত আসলো আমার 1/4 ইন্টু কত 100%, 100%, তাহলে কত হলো আমার 25%, 25%। অথবা আমরা ডিরেক্ট বলতে পারি যে 1/4 মানে 25%, আমরা ডিরেক্ট বলতে পারি। তো যারা জানো না তাদের বলি যে 1/4 কে আমরা 100 দিয়ে গুণ করে 25% উত্তর করব। অথবা আমরা মনে রাখবো যে 1/4 মানে 25% হয়। ওকে, তাহলে আমরা এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে পারি। এবার দেখো নাম্বার 7, দেখো 91, 92, 93, ডট 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 99, এই প্রত্যেকটা সংখ্যা তোমার গুণে আছে এবং জিজ্ঞেস করছে এককের অঙ্ক কত। তো দেখো এই যে এককের অঙ্ক বাইকে বলা হয় ইউনিট ডিজিট, বা বলা হয় ইউনিট ডিজিট। তাহলে এককের অঙ্ক বা ইউনিট ডিজিট কোনগুলো বলো তো? ধরো একটা সংখ্যা 2, 3, 4, 7 একটা সংখ্যা, তাহলে এই সংখ্যার লাস্টে যে তোমার ডিজিট থাকবে সেটি তার কিন্তু ইউনিট ডিজিট। ওকে, এবার দেখো আমরা যদি তাহলে এই সংখ্যাগুলোকে গুণ করি তাহলে আমাদের ইউনিট ডিজিট কি আসবে? তো কারো কি সম্ভব এই 91 থেকে 99 অবধি গুণ করা? সম্ভব না, কখনো কিন্তু সম্ভব না। তো এই জন্য কিন্তু এখানে তোমাকে একটা শব্দ বা একটা জায়গা মনে রাখতে হবে। কি জায়গা? বা তোমাকে ঠিক মনে রাখতে হবে একটা, কি মনে রাখবে? যখন কোন একটা সিরিজে তুমি 2 পেয়ে যাবে এবং তার সঙ্গে যদি 5 পেয়ে যাও তাহলে কিন্তু তার ইউনিট ডিজিট সবসময় 0 হয়। যদি কোনো একটা সিরিজে গুণ অবস্থায় 2 এবং 5 পেয়ে যাও তাহলে অবশ্যই ইউনিট ডিজিট কত হবে? 0 হবে। এখানে দেখো আমি যদি এই সংখ্যাটাকে লিখতাম এখানে 94 ইন্টু 95, দেখো এই যে 92 এর মধ্যে 2 আছে, এই যে 95 এর মধ্যে 5 আছে, এদের গুণ করে দাও তাহলে কত আসবে তোমার? ইউনিট ডিজিট 0। তাহলে অপশন নাম্বার ডি তোমার 0 উত্তর হলো ঠিক। ওকে, এরপর দেখো তোমার 8 নম্বর, দেখো 1470 টাকা অনন্ত এবং মোহনের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করা হলো, তাহলে মোহন কত টাকা পেল? দেখো কি অনুপাতে ভাগ করলে? 3:4 অনুপাত, অর্থাৎ টোটাল কত ইউনিট হলো? 7 ইউনিট। এই যে টোটাল 7 ইউনিট সেটা মানে কত? 1470 টাকা। এই টাকাটাই তো ডিভাইড করা হয়েছে কোন অনুপাতে? 3:4। তাহলে টোটাল যে অনুপাত সেটা মানে কত? 1470। তার মানে এখানে কাজ করো, 1470 দিয়ে দাও, কেটে দাও, কত হলো? 7 দুগুণে 14, 7 একে 7, 0, অর্থাৎ 1 মানে কত? 210। এবার দেখো কার টাকা চেয়েছে? তোমার মোহনের টাকা। মোহনের টাকা কত? 4। তাহলে 4 মানে কত? 0, 4, 4 দুগুণে 8, 0, 4, 4 দুগুণে 8, অর্থাৎ কত? 840 টাকা সঠিক উত্তর। যদি তোমাকে বলতো অনন্ত, তাহলে অনন্ত কত হতো? 3 হতো। তাহলে 3 মানে কত হতো? তাহলে 3 মানে হতো তোমার 210 গুণ করে দাও, তাহলে 0, 3, 6, তাহলে কত হতো? 630 টাকা হতো অনন্ত। ওকে, এরপর দেখো পরের প্রশ্ন, দেখো নাম্বার 9, 15 জন 30 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে 20 জন কত দিনে ওই কাজটি শেষ করবে? তো এইখানে আমরা ওই ফর্মুলা ইউজ করবো, আমরা M1 D1
ইকুয়াল টু m2d2, এই ফর্মুলা আমরা ইউজ করব। যেখানে এই যে m1 সেটা কে বলতো 15 জন, অর্থাৎ লোক সংখ্যা 15 জন, ইন্টু d1 মানে দিন কত 30, ইকুয়াল টু দেখো m2 মানে কত 30, m2 মানে কত 20, m2 হলো 20, d2 মানে কত আমি জানি না, d2 কিন্তু আমি জানি না, তাহলে এখানে কেটে দাও, তাহলে d2 কত আসবে দেখো 45/2, অর্থাৎ কত 22.5, 22.5 তাহলে তোমার সঠিক উত্তর। ওকে, তাহলে তুমি এই ধরনের অঙ্ক কিন্তু এই m1d1 = m2d2 সূত্র মনে রাখবে এবং শুধুমাত্র পুট যদি করে দাও তাহলে তোমার উত্তর কিন্তু অলরেডি চলে আসবে। এবার দেখো নাম্বার 10 এবং লাস্ট অঙ্ক দেখো আজকের, বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ, তাহলে বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ, 20 বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ, তাহলে তাদের বয়স কত? দেখো এই অঙ্কটি আমরা এক্স না ধরে আমরা অনুপাত দিয়ে করবো, হ্যাঁ অনুপাত দিয়ে চেষ্টা করবো আমরা অঙ্কটা করার। দেখো দেখো দিয়েছে প্রথমে ফাদার ইজ টু সন, তাহলে সনের যখন বয়স 1 তখন ওর বাবার 4 গুণ মানে 4:1। এরপর দেখো 20 বছর পর, আপনার 20 বছর বা 20 ইয়ার্স, তাহলে 20 বছর পর দেখো কত হলো 2 গুণ মানে 1:2, 20 বছর পর হলো এত। ঠিক আছে, এবার দেখো আমাকে একটা কথা বলো যে তোমার বাবা এবং তোমার বয়স যদি এখন যে অনুপাত থাকবে, ভবিষ্যতে যদি আমার বয়সটা বাড়ে, অর্থাৎ দুজনের সঙ্গে যদি আমরা 5 বছর বা 10 বছর অ্যাড করি, তাহলে অনুপাতটা তো বৃদ্ধি পাবে, কমে তো কখনো না, বা ইকুয়াল তো কখনো হয় না। তাহলে দেখো এইখানে দেখো বাবার অনুপাতটা কমে গেল, দেখো বাবার 4 থেকে 2 হলো, ছেলের 1 একই থাকলো, এটা কখনো পসিবল না। তো আমরা কি করব দেখো এদের মধ্যে এমন ভাবে ব্যালেন্স করব যেন এই যে তোমার অনুপাত দুটি সমানভাবে বৃদ্ধি পায়। কেন? কারণ একই বয়স তো অ্যাড হয়েছে, তাহলে একই বয়স যদি অ্যাড হয় তাহলে একইভাবে এরা বৃদ্ধি পাবে। দেখো তোমরা এই অঙ্কগুলো যখন 2-3টি করবে তোমাদের মাথায় কিন্তু একটা টার্গেট চলে আসবে যে আমাকে কিভাবে এখানে ব্যালেন্স করতে হবে। তো দেখো আমরা যদি একে 2 দিয়ে গুণ করি এবং একে যদি আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে উপরে আমরা পাবো দেখো 8:2, আর এখানে দেখো 6 দুগুণে 12:6। তাহলে দেখো এদের মধ্যে তাহলে কত ডিফারেন্স হলো, দেখো এর মধ্যে 4, এর মধ্যেও 4, অর্থাৎ 4 ইউনিটের গ্যাপ হলো। সমানভাবে বেড়েছে কিনা বলো? বেড়েছে। তাহলে এই যে 4 ইউনিটের গ্যাপ, এই 4 মানে কত হবে 20 বছরের গ্যাপ, এই 4 মানে মনে রাখবে 20 বছরের গ্যাপ। 4 দিয়ে কেটে দাও, কত হলো 5 ইয়ার্স, 5 ইয়ার্স। তাহলে বাবার বয়স কত ছিল 8 ইউনিট, তাহলে 8 মানে কত বলো 40 বছর, অর্থাৎ 8 × 5 কত তোমার 40 বছর। আবার যদি আমরা দেখি ছেলের বয়স কত 2, তাহলে 2 × 5 কত হলো আমার 10 ইয়ার্স। তাহলে সঠিক উত্তর কত? অপশন নাম্বার সি 40 ইয়ার্স এবং 10 ইয়ার্স। তাহলে এই হলো আমাদের গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক। তোমাদের যাদের ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই তোমরা শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো।